আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পরিকল্পনায় যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন। এরপর জানাবো, ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনী কি করতে পারবে। সেনাবাহিনীকে নতুন করে আবারও 2 মাসের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে। আসলে সেনাবাহিনীরা কি ক্ষমতা পেল, এ বিষয়ে গুরুত্বপূর্ণ ধারাগুলো সম্পর্কে সংবাদ জানাবো। বন্ধুরা, সঙ্গেই থাকুন। জানাবো, পেট্রোবাংলার ভেতরে অবরুদ্ধ শত শত কর্মকর্তা কর্মচারী। মৌখিক পরীক্ষা ইচ্ছাকৃতভাবে স্থগিত করার অভিযোগে পেট্রোবাংলার সামনে অবরোধ কর্মসূচি পালন করছেন চাকুরি প্রত্যাশীরা। এদিকে রেসিডেন্সিয়াল কলেজের সামনে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। লটারি নয়, মেধা যাচাইয়ের ভিত্তিতে ভর্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এদিকে কারাগারে জায়নামাজে তাসবিতে ব্যস্ত সময় পার করছেন ব্যারিস্টার সুমন। কারাগারে 5 ওয়াক্ত নামাজ শুরু করেছেন হবিগঞ্জ 4 চুনারুঘাট মাধবপুর আসনে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। এবং সর্বশেষ জানাবো, ডিআইজি রফিকের স্ত্রী এবং শ্বশুরের নামে রয়েছে 3টি জাহাজ। আব্দুর রাজ্জাক শেখ মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হন 2005 সালে। তবে 4 বছর আগে 2001 সালে মুক্তিযোদ্ধার সন্তান কোঠায় এএসপি হন তার ছেলে শেখ রফিকুল ইসলাম শিমুল। তারপর যেন আলাদিনের চেরাগ হাতে পেয়ে যান তিনি। ভুয়া মুক্তিযোদ্ধায় চাকরি পেয়ে তিনি অবৈধভাবে কোটি কোটি টাকা ইনকাম করেছেন। তার স্ত্রী এবং শ্বশুরের নামেই রয়েছে 3টি জাহাজ, যার একটি জাহাজের দাম হচ্ছে হাজার হাজার কোটি টাকা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ডক্টর ইউনূস সরকারের পরিকল্পনায় যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন। ব্রিটিশ সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্থিতিশীলতা আনতে ডক্টর ইউনূস সরকারের যে কর্মপরিকল্পনা গ্রহণ করে এগুচ্ছে তাতে যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে। রোববার 17 নভেম্বর রাজধানীর ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। আগামী নির্বাচনে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা উচিত নয় কি, একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ব্রিটিশ সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে উত্তরণের পরবর্তী ধাপে পৌঁছতে ডক্টর ইউনূস একটি কর্মপরিকল্পনা নেবেন যুক্তরাজ্য তা আশা করে। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দুই দেশের অর্থনীতি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং অভিবাসন নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য 10 মিলিয়ন পাউন্ড সহায়তা ঘোষণা করেন তিনি। ম্যাজিস্ট্রি পাওয়ার সেনাবাহিনী কি করতে পারবে। বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন সহ কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ক্ষমতার মেয়াদ বাড়ানো হয়েছে। শনিবার 16 নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মানসুর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার 15 নভেম্বর দ্বিতীয় দফায় আবারও 60 দিনের জন্য সেনাবাহিনীর এসব কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রসঙ্গত, গণ অভ্যুত্থানের মুখে গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত 17 সেপ্টেম্বর সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে। ওই দিন রাষ্ট্রের রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এ সময় প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী 60 দিন পর্যন্ত সেনাবাহিনীর সব
কর্মকর্তারা সারা দেশে এই ক্ষমতা কাজে লাগাতে পারবেন। বেশ কিছু ধারা সেনাবাহিনীকে ক্ষমতা দিয়েছে। এই ধারাগুলোর মধ্যে যে ধারা ব্যবহার করে সেনাবাহিনী যে সব কর্মকাণ্ডগুলো করতে পারবে সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ধারা ৬৪। নির্বাহী বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে কোনো অপরাধ সংগঠিত হলে তিনি গ্রেপ্তার এবং জামিন দিতে পারবেন, অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়ার পর এখন সেনাবাহিনী সদস্যরা যে কোনো ব্যক্তিকে সরাসরি গ্রেপ্তার করতে পারবেন। এরপর রয়েছে ধারা ৬৫। অধিক্ষেত্রে এলাকায় কাউকে গ্রেপ্তার বা গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবেন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন সেনাবাহিনী। ধারা ৮৩। অধিক্ষেত্রের বাইরে গ্রেপ্তারি পরোয়ানার কার্যকর করতে পারবেন, অর্থাৎ বাংলাদেশের যে কোনো স্থানে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারবেন সেনা কর্মকর্তারা। এরপর রয়েছে ধারা ১০০। বেআইনিভাবে আটক ব্যক্তিদের উদ্ধারের জন্য সেনাবাহিনীর কর্মকর্তারা যে কোনো স্থানে তল্লাশি চালাতে পারবেন। ধারা ১০৫ অনুযায়ী সরাসরি তল্লাশি করার ক্ষমতা বা উপস্থিত যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারবেন। ধারা ১০৭ অনুযায়ী শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয়তার ক্ষমতা সেনাবাহিনী পেয়ে গেলেন। ধারা ১০৯। ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তিদের ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয়তার ক্ষেত্রে তাদের গ্রেপ্তার করতে পারবে সেনাবাহিনী। ধারা ১২৬। সদাচরণের নিশ্চয়তা প্রদান করা ব্যক্তির মুচলেকা বাতিল করে সমন বা গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি করতে পারবে সেনাবাহিনী। ধারা ১২৭। সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ দিতে পারবে সেনাবাহিনীর কর্মকর্তারা। ফৌজদারি কার্যবিধির ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ৫ বা তার অধিক ব্যক্তির বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। এই ধারা অনুযায়ী সেনা কর্মকর্তারাও যে কোনো ধরনের বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবে। ধারা ১২৮। সমাবেশ ছত্রভঙ্গ করতে বেসামরিক বাহিনীকে ব্যবহার করতে পারবে সেনাবাহিনী। ধারা ১৩০। সমাবেশ ছত্রভঙ্গ করতে প্রয়োজনীয় সেনা কমান্ডিং অফিসারদের দায়িত্ব দিতে পারবেন। ধারা ১৩৩। স্থানীয় উপদ্রব্য নিয়ন্ত্রণে ক্ষেত্রবিশেষ ব্যবস্থা আদেশ জারি করতে পারবে সেনাবাহিনী। ধারা ১৪২ অনুযায়ী এই ধারার আওতায় জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা সেনা কর্মকর্তাদের। উল্লেখিত ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এখতিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে। এই অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংগঠিত অপরাধ বা ঘটনাস্থলে তার উপর উন্মোচিত হওয়ার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন। এই দায়িত্বগুলো এখন থেকে সেনাবাহিনী পালন করতে পারবে। পেট্রোবাংলার ভেতরে অবরুদ্ধ শত শত কর্মকর্তা কর্মচারী। মৌখিক পরীক্ষা ইচ্ছাকৃতভাবে স্থগিত করার অভিযোগে পেট্রোবাংলার সামনে অবরোধ কর্মসূচি পালন করছে চাকরি প্রত্যাশীরা। পেট্রোবাংলা অফিসের প্রধান ফটকের সামনে বসে আন্দোলন করছেন তারা। আজ রোববার ১৭ নভেম্বর বেলা ১১টা থেকে এই কর্মসূচি পালন করছেন তারা। এতে পেট্রোবাংলার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েছে সংস্থাটির শত শত কর্মকর্তা কর্মচারীরা। অবরোধ কর্মসূচি থেকে আন্দোলনকারীরা বলছেন, পেট্রোবাংলার অধীনস্থ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্ব খাতে ১৭ ক্যাটাগরিতে কর্মচারী পদে নিয়োগের ক্ষেত্রে বারবার অজুহাত দেখে মৌখিক পরীক্ষা স্থগিত করা হচ্ছে। আমাদের দাবি দ্রুত যেন মৌখিক পরীক্ষা সম্পন্ন করা হয় এবং ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়। তারা বলেন, তাদের এই দাবি না মেনে নিলে তারা অবরুদ্ধ কর্মচারীদের ছাড়বে না। ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের সামনে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। লটারি নয়, মেধা যাচাইয়ের ভিত্তিতে ভর্তির দাবিতে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আজ রোববার ১৭ নভেম্বর সকাল থেকেই তারা তাদের কলেজের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। জানা যায়, ভর্তির বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে সকালে একাধিকবার বৈঠক করে কর্তৃপক্ষ। এ সময় তাদের আন্দোলন না করার আহ্বান জানায় তারা। তবে শিক্ষার্থীরা এসবের তোয়াক্কা না করে গণভবনের সামনে সড়কে অবস্থান নেয়। এতে দুই পাশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা যায় দীর্ঘ যানজট। এতে ভোগান্তিতে পড়ে যাত্রী এবং চালকেরা। অনেকেই বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন। শিক্ষার্থীরা বলেন, মেধার ভিত্তিতে ভর্তি করার জন্য কোনো রকম লটারির দ্বারা তারা ভর্তি হতে চায় না।